আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব একসঙ্গে ২০ চুক্তি চীন রাশিয়া, যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কঠোর বার্তা চীন রাশিয়ার। এরপরেই জানিয়ে দিব ইতিহাসের অন্যতম বড় সামরিক ও কৌশলগত সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে মার্কিন নৌবাহিনী। যে কোনো হুড়মুজে ডুবে মরতে যাচ্ছে মার্কিন বাহিনী। তারপরেই জানিয়ে দিব ইরাক থেকে মার খেয়ে পালালো ইসরায়েল বাহিনী। সর্বশেষ জানিয়ে দিব দূরপাল্লার মরণাস্ত্রের পিছনে ছুটছে তুরস্ক, বদলে দিচ্ছে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের জ্বলন্ত আগুন। ইরানের হয়ে লড়া প্রতিশ্রুতি দিল তুরস্ক। আপনি যদি ইরানের জয় দেখতে চান আর ইরানের পাশে চীন ও রাশিয়ার শক্ত অবস্থান দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ট্রাম্পের সফরে রেশ কাটতে না কাটতেই বেইজিংয়ে পুতিন। সে বৈঠক ঘিরে নতুন কূটনৈতিক ঝড়, একের পর এক চুক্তি আর যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কঠোর বার্তা। পেছনে কি হচ্ছে এই বড় সিদ্ধান্তগুলোর আড়ালে? আর চীন রাশিয়ার এই ঘনিষ্ঠতা কি সত্যিই বদলে দিতে পারে বৈশ্বিক ক্ষমতার মানচিত্র? একসঙ্গে ২০টি চুক্তি চীন রাশিয়ায় কি বদলে দিতে যাচ্ছে বিশ্ব রাজনীতির খেলা? বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, এই চুক্তি স্বাক্ষর ও পুতিন বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতি ট্রাম্পের সফরের তুলনায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। কারণ ট্রাম্পের বেইজিং সফরে কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি এবং কোনো যৌথ বিবৃতিও আসেনি। ২০ মে প্রকাশিত যৌথ বিবৃতিতে রাশিয়া ও চীন বলেছে, ঔপনিবেশিক মানসিকতা নিয়ে কিছু দেশের বৈশ্বিক বিষয় নিয়ন্ত্রণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, তবে বিশ্ব আবারও জঙ্গলের আইনে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের রুশ ভাষায় প্রকাশিত ঘোষণায় বলা হয়, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশ্ব শান্তি ও উন্নয়নের এজেন্ডা নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখোমুখি। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভক্তি এবং জঙ্গলের আইনে ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘোষণায় আরও বলা হয়, কিছু রাষ্ট্রের একতরফাভাবে বৈশ্বিক বিষয় পরিচালনা করা, পুরো বিশ্বের ওপর নিজেদের স্বার্থ চাপিয়ে দেওয়া এবং ঔপনিবেশিক যুগের মানসিকতায় অন্য দেশগুলোর সার্বভৌম উন্নয়ন সীমিত করার চেষ্টা ব্যর্থ হয়েছে। যদিও ঘোষণায় কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে চীন ও রাশিয়া অতীতে বহুবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টার সমালোচনা করেছে। পুতিনের সঙ্গে বৈঠক শেষে বক্তব্য দিতে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, রাশিয়া ও চীনের উচিত সব ধরনের একতরফা দমননীতি এবং ইতিহাসকে উল্টে দেওয়ার কর্মকাণ্ডের বিরোধিতা করা। তবে তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি এবং এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। শিয়ের বক্তব্যের আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল, চীন রাশিয়ার সম্পর্ক নতুন এক সূচনা বিন্দুতে পৌঁছেছে। দুই দেশ কৌশলগত যোগাযোগ ও সব পর্যায়ের বিনিময় ঘনিষ্ঠভাবে বজায় রাখবে এবং প্রযুক্তিগত উদ্ভাবনের সহযোগিতা জোরদার করবে। এর আগে জানা গিয়েছিল, দুই দেশের মধ্যে প্রায় ৪০টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে, তবে ক্রেমলিন জানাচ্ছে এর মধ্যে ২০টি নথি শি জিনপিং ও ভ্লাদিমির পুটিনের উপস্থিতিতেই সই হয়েছে। আরও ২০টি চুক্তি আলাদাভাবে ঘোষণা করা হবে। ক্রেমলিন আরও জানায়, শি ও পুটিনের আলোচনায় জ্বালানি প্রকল্পও ছিল গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক হাতে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে দুই নেতা সমঝোতায় পৌঁছেছেন বলেও জানানো হয়েছে, তবে সেই চুক্তি বা সমঝোতার বিস্তারিত প্রকাশ করেনি ক্রেমলিন। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীন রাশিয়ার ঘনিষ্ঠতা। বিশ্ব রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন মেরুকরণ। জঙ্গলের আইন আর একতরফা দমননীতির বিরুদ্ধে শিয়ের এই বার্তা কতটা বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়, সেটাই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক অঙ্গনে সামনে কি ঘটতে যাচ্ছে, নজর থাকবে সেদিকেই। বর্তমানে ইতিহাসের অন্যতম বড় সামরিক ও কৌশলগত সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে মার্কিন নৌবাহিনী। দীর্ঘ কয়েক দশক ধরে সমুদ্রের নিচে আমেরিকার শ্রেষ্ঠত্ব বজায় রাখা ওহিও ক্লাস SSGAN সাবমেরিনগুলো অবসরে যাওয়ার সময় ঘনিয়ে আসায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পেন্টাগনের হিসেব অনুযায়ী এই সাবমেরিনগুলোর পাশাপাশি টাইকন্ডেরোগারা ক্লাস ক্রুজারগুলো বিদায় নিলে মার্কিন বহর থেকে অন্তত ২০৮০টি মাহাক্রুজ মিসাইল লঞ্চ করার সক্ষমতা চিরতরে হারিয়ে যাবে। কোনো কার্যকর বিকল্প ছাড়াই এত বিশাল পরিমাণ যুদ্ধক্ষমতা কমে যাওয়া আমেরিকার বৈশ্বিক প্রভাব ও নৌশক্তির আভিজাত্যকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। মার্কিন নৌবাহিনীর ওহিও ক্লাস সাবমেরিনগুলো মূলত সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এক একটি ভাসমান মিসাইল ডিপো। প্রতিটি সাবমেরিনে
154টি করে টামাহা মিসাইল বহন করা যায়, যা দিয়ে যুদ্ধের শুরুতেই শত্রুপক্ষের যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেয়া সম্ভব। বর্তমানে 4টি ওহিম ক্লাস সাবমেরিন সচল রয়েছে, যার অর্থ কেবল এই 4টি জলযানই 616টি সুনির্দিষ্ট লক্ষ্যভেদে মিসাইল ছুটতে সক্ষম। পৃথিবীর অন্য কোনো সাবমেরিনে এককভাবে এত বিপুল ধ্বংস ক্ষমতা নেই। কিন্তু 1980-র দশকে তৈরি এই সাবমেরিনগুলো এখন 40 বছরের পুরনো হয়ে গেছে। বর্তমানে এগুলোর পারমাণবিক রিয়্যাক্টর ও কাঠামোগত রক্ষণাবেক্ষণ খরচ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই বিশাল শূন্যতা পূরণের জন্য আমেরিকা ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন তৈরি করলেও তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। যেখানে একটি ওহিও ক্লাস 154টি মিসাইল বহন করতে পারে, সেখানে নতুন ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন নিতে পারে মাত্র 40টি মিসাইল। অর্থাৎ একটি ওহিও ক্লাসের সমান শক্তি পেতে অন্তত 3টি নতুন সাবমেরিনকে একই সাথে কাজ করতে হবে। আর এই গ্যাপ বাস্তব যুদ্ধক্ষেত্রে এক বিশাল লজিস্টিক সমস্যা তৈরি করবে। 2026 সালেই এই সাবমেরিনগুলো অবসরে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো বিকল্প না থাকায় মার্কিন নৌবাহিনী এখন ইউএসএস ওহিও এবং ইউএসএস মিশিগানকে জোড়াতালি দিয়ে আবারও কিছুদিন সার্ভিসে রাখার আপ্রাণ চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে এই সক্ষমতা হারিয়ে ফেলে আমেরিকার নৌ প্রতিরক্ষা অন্তত 60% দুর্বল হয়ে পড়বে। আর এই সংকট 2030 সাল পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষ করে দক্ষিণ চীন সাগর এবং মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা তুঙ্গে, তখন এই মিসাইল ক্রাইসিস আমেরিকার শত্রু দেশগুলোকে আরও সাহসী করে তুলবে। ওহিও ক্লাস সাবমেরিনগুলো অতি গোপনে নেভি সিলদের মোতায়েন করার কাজেও অতুলনীয়। এই বহুমুখী সক্ষমতা হারানোর ফলে আমেরিকা এখন সমুদ্রে তাদের সেই পুরনো দাপট ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে খোদ মার্কিন কংগ্রেসে সংশয় দেখা দিয়েছে। পেন্টাগনের এই নীরব হাহাকার প্রমাণ করছে সময়ের সাথে প্রযুক্তির আধুনিকায়ন না করতে পারা একটি পরাশক্তিকেও কতটা অসহায় করে তুলতে পারে। ইসরায়েলকে শেষবারের মতো সতর্ক করল ইরাকের মিউজিক সেনাবাহিনী। ইরাকের ধুধু মরু প্রান্তরে 2 গোপন ঘাঁটিতে ওত পেতেছিল ইসরায়েলি বাহিনী। সেখান থেকেই ইরানকে নিশানার নীল নকশা আঁকছিল তারা। এই খবরে তোলপাড় বিশ্ব। ইরাকে থাকা এসব ঘাঁটির খবর দিয়েছিল স্থানীয় এক মেষপালক। এরপরই সেখানে ছুটে যায় ইরাকি বাহিনী। গিয়ে দেখে সেখানে রীতিমতো ভয়ঙ্কর কাণ্ড। ঘাঁটি সাজিয়ে বসেছে আইডিএফ। ইসরায়েলি বাহিনীর উপর রীতিমতো হামলে পড়ে 2টো ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ইরাকি বাহিনী। ইসরায়েলের মিউজিক স্পর্ধায় হতবাক ইরাকের কর্তা ব্যক্তিরা। শেষ পর্যন্ত গর্জন তুলে সশস্ত্র বাহিনীর মুখপাত্র বেনিয়ামিন নেতানিয়াহুকে দিলেন লাল সতর্কতা। প্রতিবেশী দেশে হামলায় ইরাকের ভূমি ব্যবহার হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। গত 3 মার্চ ইরাকের দুর্গম পশ্চিম মরুভূমিতে একটি ট্রাক দেখতে পান বেদুইন শিবিরের বাসিন্দারা। এটি ছিল স্থানীয় এক মিউজিক মেষপালকের গাড়ি। গাড়িটি কাছেই আল নুখাইব শহরের দিকে যাচ্ছিল। তবে কয়েক ঘণ্টা পর ট্রাকটিকে ফেরত আসতে দেখেন তারা। ট্রাককে ধাওয়া করছিল একটি হেলিকপ্টার। অসংখ্য গুলিতে ঝাঁঝরা হয়ে যায় মেষপালক এবং তার ট্রাক। নিহত মেষপালক আওয়াদের চাচাতো ভাই সংবাদ মাধ্যমকে জানান, ঘটনাচক্রে গোপন ইসরায়েলি ঘাঁটির সন্ধান পেয়েছিল আওয়াদ। এর মাধ্যমে এটা স্পষ্ট যে ইরাকে 1 বছরেরও বেশি সময় ধরে গোপনে 2টো ঘাঁটি পরিচালিত হচ্ছিল। দ্বিতীয় গোপন ঘাঁটির অবস্থান ছিল পশ্চিম মরুভূমি। ভবিষ্যৎ সংঘাতের কথা মাথায় রেখে 2024 সালের শেষে অস্থায়ী ঘাঁটি তৈরির প্রস্তুতি শুরু করে ইসরায়েল। মিউজিক এ নিয়ে ইরাকসহ পুরো মধ্যপ্রাচ্যে শোরগোল পড়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নজরে থাকা সত্ত্বেও বন্ধু ইরাককে এই বিষয়ে কিছুই জানতে দেয়নি ট্রাম্প প্রশাসন। এই প্রসঙ্গে ইরাকি আইন প্রণেতা বলেছেন, এটি ইরাকের সার্বভৌমত্ব, সরকার, নিরাপত্তা বাহিনী এবং জনগণের মর্যাদার প্রতি প্রকাশ্য অবজ্ঞা। মিউজিক আবার যেই ঘাঁটির তথ্য উন্মোচন করেছেন, এটি মূলত ইসরায়েল বিমান সহায়তা, জ্বালানি সরবরাহ এবং চিকিৎসা সেবার ব্যবহৃত হতো। ইরান যুদ্ধে খুব কার্যকর ভূমিকা রেখেছে এই ঘাঁটি। তবে শেষ পর্যন্ত ঘাঁটিগুলো রক্ষা করতে পারেনি ইসরায়েল। এসব ঘাঁটি সৌদি সীমান্তের খুব কাছেই। তুমুল স্পর্শকাতর এই বিষয়ে শেষ পর্যন্ত রণহুঙ্কার ছেড়েছে ইরাকি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের মুখপাত্র সাবাহ আল নুমান। এই ব্যাপারে রেড লাইন টেনেছে ইরাক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ইরান বা প্রতিবেশীদের বিরুদ্ধে আগ্রাসনের জন্য কোনো ভূখণ্ড নয় ইরাক। জাতীয় স্থিতিশীলতা রক্ষায় বাগদাদ সংঘাতের অক্ষগুলো থেকে নিজেকে দূরে রাখার একটি সুস্পষ্ট নীতি গ্রহণ করেছে তার দেশ। এর মাধ্যমে এটা স্পষ্ট যে প্রতিরোধ ফ্রন্টকে দুর্বল করতে বা তেহরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাওয়া বহিরাগত শক্তির তৈরি করা কোনো সংঘাতে জড়াবে না বাগদাদ।